আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? তো আমরা আজকে আবারও চলে আসলাম আমাদের আরেকটা সলভ ক্লাস নিয়ে। আগের দিন আমরা যেখানে ছিলাম ওখান থেকেই আমরা আজকে কন্টিনিউ করব, কিন্তু তার আগে আপনারা সবাই কেমন আছেন একটু আমাদের সাথে শেয়ার করবেন। আজকে আমরা ক্যামব্রিজ 19 এর রিডিং টেস্ট 2 এর রিডিং এর লাস্ট প্যাসেজটা সলভ করব এবং সাথে আমাদের যা যা প্রবলেমস আছে, যা যা সমস্যা এবং যত কনসার্নস আছে সবকিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আপনারা কে কোথা থেকে জয়েন করছেন আমাদেরকে একটু কমেন্টে জানান। তো দেখি আমরা যে আমাদের সাথে এখনো কে কে জয়েন করেছে। আমাদের ভিউয়ার্স একটু বেড়ে গেলেই ভিউয়ার কাউন্টটা আমরা এরপরে আমাদের পড়াশোনায় চলে যাব। খায়রুল হাসান লিখেছেন আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি যে আমি আজকের ক্লাসটাও আমি নিব। নেক্সট ক্লাসে দেখা যাক আমাদের কি সারপ্রাইজ থাকে, হয়তো বা অন্য ইনস্ট্রাক্টর আসবেন, আমাদের অন্য কোনো একটা মডিউল নিয়ে কাজ হবে বা অন্য কোনো একটা প্যাসেজ সলভ করা হবে। তো আজকে আমরা আমাদের ক্যামব্রিজ 19 এর রিডিং টেস্ট 2 যেটা সেটা নিয়েই কাজ করব। আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। নাহিদ ভাই, নাহিদুল ইসলাম নীরব লিখেছেন হ্যালো ম্যাম। হ্যালো, থ্যাঙ্কস ফর জয়নিং। আমাদের সাথে আজকে আমাদের ক্লাসে থাকবেন এবং আশা করি পুরো ক্লাসটাই আপনারা দেখবেন। কেমন আছেন আপনারা সবাই একটু শেয়ার করবেন কমেন্টে আমাদের সাথে। আমাদের তো আজকে হলো শনিবার, আমাদের আগামীকাল রবিবার, কালকে আমাদের হলিডেও আছে। এবং আপনারা কে কিভাবে সেটা হলিডে আগামীকালকের দিনটা কাটানোর প্ল্যান করছেন এটা আমাদের সাথে একটু শেয়ার করেন। কে কে পড়তে বসবেন, আইএলস এর পড়া কেমন চলছে আপনাদের সেটাও আমাদের সাথে একটু শেয়ার করবেন। তা আমরা আরেকটু কিছুক্ষণ পরেই আমাদের ভিউয়ার্স একটু বেশি হয়ে গেলেই আমরা আজকের লাইভটা স্টার্ট করে দিব। রাকিব ভাই লিখেছেন ম্যাম আপনি কি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন? না ভাই, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম। এন্ড নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মনে হয় আপনি আমার মতো কাউকে দেখে আমাকেই ভাবছেন হয়তো বা, তো আর একটু খুঁজে দেখবেন। অলরাইট, আমরা আর 1 মিনিটের মধ্যেই আমাদের আজকের পড়াশোনায় চলে যাব। সো আমরা আর 1 মিনিট অপেক্ষা করি, এরপরেই আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করে দিব। আপনারা কে কোথা থেকে জয়েন করছেন আমাদেরকে কমেন্টে জানান, তাহলে আমরা জানতে পারবো যে একসাথে সবাই আমরা কোথা থেকে, আপনারা কোথা থেকে ক্লাসটা দেখছেন। সামির ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি ভালো আছেন আপনারা। কেমন যাচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন, ক্লাস কেমন লাগছে সবকিছু জানাবেন আমাদেরকে কমেন্টে। মোবারক হাসান লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে সরাসরি এখন যুক্ত আছেন। রোজি লিখেছেন হ্যালো ম্যাম। হ্যালো, নাইস টু মিট ইউ। আপনারা আজকে আমাদের সাথে লাইভে থাকবেন। তো আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই আপনারা লাইভটা দেখে থাকেন, এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি খুবই খুশির ব্যাপার, কারণ আমাদের স্টুডেন্টরা তো ডাইভার্স এবং সবাই এক একজন এক এক জায়গা থেকে জয়েন করছে। খায়রুল হাসান লিখেছে রাইটিং এ অনেক প্রবলেম ম্যাম। আচ্ছা ভাই, আপনার রাইটিং এ পার্টিকুলারলি কোন জায়গাটায় প্রবলেম হয় আমাকে একটু জানাবেন কমেন্টে, তাহলে ধরেন একটু পরে আমি যখন আবার কোয়েশ্চেনটা দেখব তখন আপনার প্রশ্নের উত্তরটা দিতে আমার জন্য একটু ইজিয়ার হবে। আমাদের রাইটিং এর ক্লাসেসও কিন্তু হয়েছে লাইভে, আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন আপনি পুরান ক্লাসেসের মধ্যে আমাদের রাইটিং টাস্ক 1 এন্ড 2 এগুলোর ক্লাসগুলো কিন্তু খুঁজে পাবেন। ওকে, আর কে কে আছে আমাদের সাথে? ফারিহা ইয়াসমিন আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারিহা। আম, সজীব লিখেছেন আসসালামু আলাইকুম, আমি IE17 ব্যাচের আপনার স্টুডেন্ট। থ্যাঙ্কস ফর জয়নিং সজীব, অনেকদিন পরে আপনি এখানে কমেন্ট করছেন, আপনাকে এতদিন পরে দেখে আমারও খুবই ভালো লাগছে। আশা করি আজকের ক্লাসটা আমাদের সাথে থাকবেন এন্ড আপনার প্রিপারেশন কেমন চলতেছে এটা আমাকে অবশ্যই জানান কমেন্টে। সো চলেন আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। আর দেরি না করে আমরা গল্পও করতে থাকবো, আমাদের ক্লাসটাও করতে থাকবো। আমাদের ভিউয়ার কাউন্ট বেড়ে গেছে, সো আমরা এখন আজকের ক্লাসটা পড়াশোনার দিকে আস্তে আস্তে নিয়ে যাই। চলেন আমরা আজকে স্টার্ট করব আমাদের ক্যামব্রিজ
19 এর রিডিং টেস্ট 2 এর সলভ ক্লাস। সো আপনারা অলরেডি জানেন যারা আগের ক্লাসগুলো দেখে আসছেন, আমরা কিন্তু ক্যামব্রিজ 19 এর 2টা প্যাসেজ অলরেডি সলভ করে ফেলেছি। আজকে আমরা আসবো থার্ড প্যাসেজে, লাস্ট যে প্যাসেজটা ছিল এই প্যাসেজে। সো এই থার্ড প্যাসেজ রিলেটেড আমাদের যত কোয়েশ্চেন আছে এগুলাই আমরা আজকে সলভ করবো। আপনাদের যত প্রবলেম এন্ড এভরিথিং ওগুলো আমরা একসাথে সলভ করার পাশাপাশি দেখব। আচ্ছা, আবিদ ভাই লিখেছেন সাপোর্টিং আইডিয়া কিভাবে দিব। আচ্ছা আবিদ ভাই, আমি এই প্রশ্নের উত্তরে একটু পরে আসছি। রাইটিং এর কথা বলছেন নিশ্চয়ই। আলফাজ আমাদের সাথে যুক্ত আছেন, আলফাজ ভাই, শান্ত ভাই বাসার মাগুরা থেকে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, আপনারা জয়েন করেছেন আমাদের সাথে। আশা করি পুরো ক্লাসটাই আমাদের সাথে আজকে দেখবেন। সো চলেন আমরা একটু প্যাসেজে মুভ করি, এরপরে আমরা আবার এসে একটু গল্প টল্প করবো, ঠিক আছে? সো আজকে আমাদের প্যাসেজ যেটা, সেটা কি? রিডিং প্যাসেজ 3. You should spend about 20 minutes on questions 27 to 40. তার মানে 27 থেকে 40 এতগুলো কোয়েশ্চেন কিন্তু আমাদের এই লাস্ট প্যাসেজের উপর ডিপেন্ডেন্ট। আমাদের উপরে কি দেওয়া আছে দেখেন হেডিংটা, an inquiry into the existence of the gifted child। তার মানে আমরা বুঝতে পারছি আমরা কোনো প্রডিজি অথবা গিফটেড চাইল্ড বা অনেক জিনিয়াস কাউকে নিয়ে কিন্তু এই এন্টায়ার প্যাসেজটা থাকবে। সো চলেন আমরা একটু আস্তে আস্তে মুভ করি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে। লেট আস স্টার্ট বাই লুকিং অ্যাট আ মডার্ন জিনিয়াস। জিনিয়াস শব্দটার কিছু সিনোনিম আমাকে একটু কমেন্টে জানান তো। আপনারা জিনিয়াস শব্দের সিনোনিম আমাকে একটু কমেন্টে লিখে দেন, দেখি আপনাদের সিনোনিম গেম কত স্ট্রং। মারিয়াম মির্জা খানি একজনের নাম দেওয়া হয়েছে, হু ডাইড অ্যাট দি আর্লি এজ অফ 40. She was the only woman to win the Fields Medal, the mathematical equivalent of a Nobel Prize. তার মানে মারিয়াম মির্জা খানি যে উনি একমাত্র ওমেন ছিলেন যে ম্যাথমেটিক্যালি ফিল্ডস মেডেল যেটা সেটা অর্জন করতে পেরেছিলেন। It would be easy to assume that someone as special as Mirza Khani must have been one of those gifted children, those who have an extraordinary ability in a specific sphere of activity or knowledge. So যখনই আমরা নাম পড়তেছি আমরা দেখতেছি যে উনি এই মেডেলটা পেয়েছিল, তখন অটোমেটিকলি এই জিনিসটা অ্যাজাম্পশনে চলে আসে যে হয়তোবা সে গিফটেড চিলড্রেনদের মধ্যে একজন ছিল যার কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে অ্যাবিলিটি বা বুদ্ধিমত্তা অনেক বেশি ছিল। দেখেন এখানে এই জিনিসটাই বলতেছে, বাট লুক ক্লোজার অ্যান্ড আ ডিফারেন্ট স্টোরি ইমার্জেস। কিন্তু পিছনের কাহিনীটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। মির্জা খানি ওয়াজ বর্ন ইন তেহরান, ইরান। শি ওয়েন্ট টু আ হাইলি সিলেক্টিভ গার্লস স্কুল, বাট ম্যাথস ওয়াজ নট হার ইন্টারেস্ট, রিডিং ওয়াজ। দেখেন একটা মানুষ যে ম্যাথসে মেডেল পেয়ে গেছে, ম্যাথস তার ফেভারিট সাবজেক্ট বা ফেভারিট ইন্টারেস্ট ছিল না, তার ইন্টারেস্ট ছিল রিডিং। So she loved novels and would read anything she could lay her hands on. তার মানে সে সব কিছু পড়তে পছন্দ করত। As for maths, she did rather poorly at it. তার মানে ম্যাথে অতটা ভালো কিন্তু করে নাই for the first couple of years in her middle school, but became interested when her elder brother told her about what he had learned. তার মানে কি বললো, সে কিন্তু বরাবরই ম্যাথসে অত ভালো ছিল না, অ্যাটলিস্ট মিডল স্কুল পর্যন্ত। বেশি ইন্টারেস্টেড কখন হলো, মেইন পয়েন্টটা কোথায় ছিল, যখন তার বড় ভাই তাকে একটা পার্টিকুলার প্রবলেমের কথা কি শিখছে সেটা বলল। হি শেয়ার্ড আ ফেমাস ম্যাথস প্রবলেম ফ্রম আ ম্যাগাজিন দ্যাট ফ্যাসিনেটেড হার অ্যান্ড শি ওয়াজ হুকড। তার মানে কি, ওর বড় ভাই ওর সাথে একটা ম্যাথ প্রবলেম শেয়ার করছিল যেটা একটা ম্যাগাজিনে ছিল, এবং ওই ম্যাথ প্রবলেমটাই তাকে ফ্যাসিনেটেড করছিল। ফ্যাসিনেট করা মানে কি, ইন্টারেস্টেড করা। ফ্যাসিনেটেড কিছু সিনোনিম আমাদেরকে কমেন্টে জানাবেন। অ্যান্ড শি ওয়াজ হুকড মানে কি, তখন থেকে এই মানুষটার ইন্টারেস্ট কিন্তু এই জিনিসটায় বেশি আসতে থাকে। অলরাইট, একজন লিখেছেন জিনিয়াসের synonym brains. Okay, brainy can be a word, not brains. Genius একজন লিখেছেন extraordinary, thank you so much. Incredible, intelligence. All right, genius এর synonym হতে পারে intelligent, not intelligence. নাউনটা কিন্তু হবে না। Talent, talented, এটা হবে prodigy. ওকে, চলেন আমরা তাহলে আস্তে আস্তে আগাই। ফ্যাসিনেটেড এর সিনোনিম জানাবেন আমাকে। ভেরি গুড, যারা যারা রেসপন্ড করেছেন যে জিনিয়াসের প্রত্যেকটাই কিন্তু কাছাকাছি আপনারা যেতে পেরেছেন, হয়তো বা একটু গ্রামারের সমস্যা ছিল, বাট নো ওয়ারিজ, আমরা আস্তে আস্তে কিন্তু শিখে ফেলবো। সো আমরা এন্টায়ার ফার্স্ট প্যারাগ্রাফটায় কি জানলাম, মারিয়াম মির্জা খানি ওনার ব্যাক স্টোরিটা, যে কিভাবে তার অঙ্কের প্রতি ইন্টারেস্টটা আসতে শুরু করে। পরের প্যারাগ্রাফে যাই চলেন। In adult life, it is clear that she was
curious, excited by what she did, and also resolute in the face of setbacks. Resolute মানে কি বলতেছে যে অ্যাডাল্ট লাইফে এই মানুষটা কিন্তু অনেক কিউরিয়াস, কৌতূহল প্রকৃতির একজন মানুষ ছিল, কৌতূহলী ছিল, অ্যান্ড সে সবসময় এক্সাইটেড থাকতো সে যা যা করতো তা নিয়ে, এবং রেজিলিউট ইন দি ফেস অফ সেটব্যাক। সেটব্যাকের একটা সিনোনিম কিন্তু চ্যালেঞ্জেস। এখন আরো 3টা সিনোনিম আপনারা আমাকে জানাবেন। সো রেজিলিউট থাকা মানে কি বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখেও কিন্তু সোজা হয়ে দাঁড়ানো, শক্ত হয়ে দাঁড়ানো। এই জিনিসটা হলো একজন মানুষের রেজিলিয়েন্স, যেটা রেজিলিয়েন্স বা রেজিলিউট থাকা, এই জিনিসটাকে তুলে ধরে। ওয়ান অফ আর কমেন্টস সামস ইট আপ। এখন দেখেন ওনার বক্তব্য একটা আসবে, অফকোর্স দি মোস্ট রিওয়ার্ডিং part is the aha moment, the excitement of discovery and enjoyment of understanding something new. But most of the time, doing mathematics for me is like being on a long hike with no trail and no end in sight. তার মানে কি বললো, যে তার সবচেয়ে ফেভারিট পার্ট হলো এই যে আমরা বলি না ইউরেকা, যেটা আহা, ওই জিনিসটা, যে এটা তার ফেভারিট পার্ট, যে হ্যাঁ আমি এবার সলভ করতে পারছি। এবং বলতেছে যে ম্যাথমেটিক্স যখন সে সলভ করতে বসে, ইটস মোর লাইক সে পাহাড়ের চূড়ায় যাচ্ছে এবং যেখানে কোনো ট্রেল নাই, কোনো রাস্তা নাই, কোনো শেষ নাই, তার কাছে জিনিসটা এমন লাগে। দ্যাট ট্রেল took her to the heights of the original research into the mathematics. সে কিন্তু এভাবেই অঙ্কের প্রতি তার এই কৌতূহল, তার এই ইন্টারেস্ট সবকিছুই কিন্তু আস্তে আস্তে তাকে অরিজিনাল রিসার্চের দিকে নিয়ে গেল। অলরাইট, ফ্যাসিনেটেড এর একজন লিখেছেন অবসেশন, অবসেসড হতে পারে। একজন লিখেছেন এন্ট্রেন্স, আই গেস আপনি ইন্টারেস্টেড লিখতে চেয়েছেন। আচ্ছা, ফ্যাসিনেট, আরেকজন লিখেছে ইন্টারেস্টেড। ফারিহা কমেন্ট করেছেন ইন্টারেস্টেড হবে। ফাহমিদা জাবিন লিখেছেন ফ্যান্টাবিউলাস। থ্যাংক ইউ সো মাচ ফাহমিদা আপু, আমাদেরকে একটু জানাবেন ফ্যান্টাবিউলাস মানে কি। রেজাউল ইসলাম রিয়াদ, লিসেনিং ইমপ্রুভ কিভাবে করব একটু বলবেন আপু। আচ্ছা রিয়াদ ভাই, আমরা একটু পরেই এই কোয়েশ্চেনে আসতেছি, এবং উপরেও একজন প্রশ্ন করেছিলেন রাইটিং নিয়ে, আমরা এই 2টা প্রশ্নেরই উত্তর একটু পরে দিব। শিজু লিখেছেন ফ্যাসিনেটেড হলো এনচ্যান্টেড, ভেরি গুড। আরেকজন লিখেছেন মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের রেসপন্স কিন্তু খুবই ভালো হচ্ছে। চলেন আমরা আস্তে আস্তে আগাই। ইজ হার ব্যাকগ্রাউন্ড আনইউজুয়াল। এখন কি বলা হচ্ছে, এই মানুষটার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা প্রশ্ন করা হলো, রাইটার যে সেই প্রশ্ন করতেছে। এখন দেখেন এই প্রশ্ন করে সেই কিন্তু উত্তর দিয়ে দিবে অ্যাপারেন্টলি নট। মোস্ট নোবেল প্রাইজ উইনার্স ওয়ার আনএক্সেপশনাল ইন চাইল্ডহুড। এখন বলতেছে যে বেশিরভাগই নোবেল প্রাইজ উইনার যারা, ওনারা কিন্তু একদম চাইল্ডহুড, যখন ছোটবেলায় ছিল তখন কিন্তু অন্যদের সবার থেকে আলাদা ছিল। আইনস্টাইন ওয়াজ স্লো টু টক অ্যাজ আ বেবি। আইনস্টাইন কিন্তু দেরিতে কথা বলা শুরু করে। হি ফেইলড দি জেনারেল পার্ট অফ দি এন্ট্রি টেস্ট টু জিউরিক পলিটেকনিক, দো দে লেট হিম ইন বিকজ অফ হাই ফিজিক্স অ্যান্ড ম্যাথস কোর্স। তো বলতেছে কি যে আইনস্টাইনও কিন্তু একটু আনইউজুয়াল, প্রত্যেকটা প্রডিজি কিন্তু একটু আনইউজুয়াল বিহেভিয়ার থাকে বা ব্যাকগ্রাউন্ড থাকে। এখন বলতেছে যে আইনস্টাইন সে দেরিতে কথা বলা শুরু করছে, এবং সে জেনারেল এন্ট্রির যে টেস্টটা, এন্ট্রান্স টেস্ট যেটা, সেটাতে কিন্তু ফেল করেছিল, কিন্তু তাকে আলটিমেটলি স্টুডেন্ট হিসেবে নিয়ে নেওয়া হয়েছিল তার ফিজিক্স অ্যান্ড ম্যাথসের এত হাই স্কোর দেখে। He struggled at work initially, but he kept plugging away and eventually rewrote the laws of Newtonian mechanics with his theory of relativity. So এই পুরা প্যারাগ্রাফটা কি করতেছে এক্স্যাক্টলি, প্যারাগ্রাফটা বলতেছে এই যে প্রথম কোয়েশ্চেন করলো না, ইজ হার ব্যাকগ্রাউন্ড আনইউজুয়াল। এই যে আমরা যখন এই মারিয়ামের কাহিনীটা পড়ছিলাম, মারিয়ামের কিন্তু ম্যাথস পছন্দই ছিল না, পরে আস্তে আস্তে ওর ম্যাথের প্রতি ইন্টারেস্টটা গ্রো করে, এবং ও নিজের কথা যখন বলছে যে আমি যখন ম্যাথ সলভ করতে বসি আমার কাছে মনে হয় আমি একটা পাহাড়ের চূড়ায় উঠতেছি যেখানে কোনো রাস্তা নাই এবং কোনো শেষ নাই, এবং আমার এটাই মজা লাগে। এই জিনিসটাই আরেকটা মানুষের উদাহরণ দিয়ে, আইনস্টাইনের উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইলো যে এরকম ব্যাকগ্রাউন্ড থাকাটা কিন্তু আনইউজুয়াল না। প্রত্যেকটা জিনিয়াস যে মানুষ তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকম আনইউজুয়াল থাকে না। এখন দেখেন, দেয়ার হ্যাজ বিন আ কনসিডারেবল অ্যামাউন্ট, কনসিডারেবলের একটা সিনোনিম হলো সিগনিফিকেন্ট, কনসিডারেবল অ্যামাউন্ট অফ রিসার্চ অন হাই পারফরমেন্স ওভার দি লাস্ট সেঞ্চুরি। রিসার্চ অন হোয়াট? on high performance over the last century that suggests it goes away beyond tested intelligence. So এত বছর ধরে, গত 100 বছর ধরে যে রিসার্চ করা হচ্ছে হাই পারফরমেন্সের উপর, ওটা বলা হয় কি যে এটা অ্যাকচুয়ালি টেস্টেড ইন্টেলিজেন্সের বাইরে বা উপরে থাকে জিনিসটা সবসময়। এটা অ্যাকচুয়ালি সোজা কথায়
টেস্ট দিয়ে কখনোই ডিটারমাইন করা সম্ভব না। অন টপ অফ দ্যাট আমাদেরকে কি বলা হলো এখানে, রিসার্চ ইজ ক্লিয়ার দ্যাট ব্রেইনস আর ফ্লেক্সিবল। সো এটা ক্লিয়ার যে ব্রেইনস আর ফ্লেক্সিবল, যে কোনো সময় যে কোনো কিছু অ্যাকোমোডেট করতে পারে। নিউরাল পাথওয়েজ ক্যান বি ক্রিয়েটেড অ্যান্ড আইকিউ ইজ নট ফিক্সড। তার মানে এই জিনিসটা রিসার্চে ক্লিয়ার যে ব্রেন এমন একটা জিনিস যেটা ইজ ভেরি ফ্লেক্সিবল, এবং যে কোনো সর্ট অফ ইনফরমেশন, যে কোনো অ্যামাউন্ট অফ ইনফরমেশন কিন্তু ব্রেইন আমাদের অ্যাকোমোডেট করতে পারে। ফর এক্সাম্পল, just because you can read stories with hundreds of pages at the age of 5 does not mean you will still be ahead of your contemporaries in your teens. তার মানে বলতেছে কি যে ব্রেইন এমন একটা জিনিস, এটা এত ফ্লেক্সিবল যে আপনি 5 বছর বয়সে স্টোরি বুক পড়ে ফেলতে পারতেছেন 100 পাতা, তার মানে এই না যে আপনি টিন বা আপনার যখন বড় হবেন তখন আপনি অন্যান্য সবার থেকে এক্সট্রা অর্ডিনারি বা আলাদা থাকবেন। চলেন আমরা একটু কমেন্টগুলো পড়ে আসি, আমাদের কমেন্ট কি কি আসলো। রেজিলিউট সাব্বির ভাই লিখেছেন ডিটারমাইন্ড, হ্যাঁ পারফেক্ট। আনন্দিতা লিখেছেন আপু আপনি লাইভে সবার নাম পড়বেন। ওকে আপু, আমি সবার নামই পড়বো। আহিয়ান ভাই লিখেছেন বিগ ফ্যান, অলরাইট, থ্যাংক ইউ। সো চলেন আমরা একটু প্যারাগ্রাফটা পড়ে শেষ করি, প্যাসেজটা, এরপরে আমরা যাব আমাদের কোয়েশ্চেনসে। While the jury is out on the giftedness being innate মানে কি, intrinsic, যেটা ভিতর থেকে আসে, and other factors potentially making the difference, what is certain is that, মানে একটা ডিবেট চলতেছে যে এই গিফটেডনেস যে জিনিসটা এটা কি ভিতর থেকে আসে নাকি বিভিন্ন বাইরের ফ্যাক্টরসও কাজ করে, যেটার জন্য একটা মানুষ অন্য সবার থেকে ডিফারেন্ট হয়। What is certain that, একটা জিনিস নিশ্চিত, সেটা কি, that the behaviors associated with high levels of performance are replicable, নকল করা যায়, and most can be taught, even traits such as curiosity। বলতেছে যে হাই লেভেলস অফ পারফরমেন্সের সাথে যেসব বিহেভিয়ার রিলেটেড থাকে এই সকল বিহেভিয়ারই কিন্তু রেপ্লিকেবল, অ্যাজ ইন নকল করা যায়। প্লাস আরেকটা কি বলছে যে প্রত্যেকটা ট্রেটস বা বিহেভিয়ারই কিন্তু শেখানো যায় একটা মানুষকে, ইভেন ট্রেটস সাচ এস কিউরিওসিটি, ইভেন কৌতূহল যে জিনিসটা আমাদের মধ্যে কাজ করে এই জিনিসটাও কিন্তু একটা মানুষের মধ্যে বা একটা মানুষকে শেখানো যায়। According to my colleague Professor Deborah Iyer, with whom I have collaborated on the book Great Minds and How to Grow Them, বইয়ের নামটা পেয়ে গেলাম, the latest neuroscience and psychological research suggests most individuals can reach levels of performance associated in school with the gifted and talented। তার মানে এখানে ডেবোরার সাথে মিলে সে যে রিসার্চটা করলো সেটার ফাইন্ডিংটা কিন্তু আস্তে আস্তে আমাদের সাথে অথর শেয়ার করতেছে। However, they must be taught the right attitudes and approaches to their learning and develop the attributes of high performers, কিউরিওসিটি, পারসিস্টেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক। বলতেছে যে স্কুলে গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড যারা আছে তাদের লেভেলস অফ পারফরমেন্সটা ডিপেন্ড করছে তারা কি হ্যাবিটসের মধ্যে আছে এই জিনিসটা, এবং এই হ্যাবিটসগুলো অ্যাট্রিবিউটগুলো পারফেক্ট যে রাইট যে ঠিক যে অ্যাট্রিবিউটসগুলো ওগুলো ওই মানুষটাকে শিখানো লাগে, না হলে কিন্তু হয় না। যেমন কিউরিওসিটি, পারসিস্টেন্স, হার্ড ওয়ার্ক। ফর এক্সাম্পল, অ্যান অ্যাপ্রোচ আয়ার কলস হাই পারফরমেন্স লার্নিং। আয়ার একটা মতামত অনুযায়ী একটা অ্যাপ্রোচ আছে বা একটা টেকনিক ওরা যেটা বের করেছে সেটা কি হাই পারফরমেন্স লার্নিং। ক্রিটিক্যালি দে নিড দি রাইট সাপোর্ট ইন ডেভেলপিং দোজ অ্যাপ্রোচেস অ্যাট হোম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট স্কুল। তার মানে এই আয়ার একটা কিন্তু টার্ম ইউজ করলে এখানে, সেটা কি হাই পারফরমেন্স লার্নিং, যেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়িত করার জন্য কিন্তু পারফেক্ট সাপোর্টটা প্রয়োজন হবে। এর পরের প্যারাগ্রাফে আমরা চলে যাই, আমরা প্যারাগ্রাফ শেষ করেই কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের কোয়েশ্চেন্স গুলোর দিকে মুভ করব। আমাদের কিন্তু প্যারাগ্রাফ আর 3টার মতন বাকি আছে, ঠিক আছে? সো আমাদের এখানে শাকিল ভাই লিখেছেন আকিব ভাইয়ের ব্যাচ থেকে। হ্যালো শাকিল ভাই, নাইস টু সি ইউ, আমাদের সাথে থাকবেন ক্লাসে। একজন লিখেছেন ঐশিয়াপুর ব্যাচে ক্লাস করতে চাই, অবশ্যই আমাদের মেন্টরসে চলে আসেন, মেন্টরসে ভর্তি হন। লিখন দত্ত লিখেছেন হেল্পফুল কন্টেন্ট, থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস। অলরাইট, চলেন আমরা পরের প্যারাগ্রাফে চলে যাই। প্রফেসর অ্যান্ডার্স এরিকসন, অ্যান এমিনেন্ট এডুকেশন সাইকোলজিস্ট, এডুকেশন সাইকোলজির মধ্যে খুবই বড় একজন ফিগার এরিকসন। উনি কি করছে অ্যাট ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ইউএস, ইজ দি কো অথর অফ পিক সিক্রেটস ফ্রম দি নিউ সায়েন্স অফ এক্সপার্টিস। সো এখানে আরেকটা আমাদের কিন্তু
বইয়ের কথা চলে আসছে যেখানে এই প্রফেসর এরিকসন কো-অথর হিসেবে কাজ করেছেন। আফটার রিসার্চ গোয়িং ব্যাক টু 1980 in diverse achievements from music to memory to sport, he does not think unique and innate talents are at the heart of the performance. So এই এরিকসন যে ভদ্রলোক, উনি কি বলতেছে, এত বছরের রিসার্চ করার পরে উনার রিসার্চের স্কোপগুলো কিন্তু দেখেন অনেক ডাইভার্স অ্যাচিভমেন্টস, মিউজিক টু মেমোরি টু স্পোর্ট, সব কিছু উনি কভার করেছে। এবং এই ভদ্রলোক মনে করেন যে ইউনিক আর ইনেট যে ট্যালেন্টগুলা, সেগুলা কিন্তু কখনোই, হি ডাজ নট থিঙ্ক ইউনিক অ্যান্ড ইনেট ট্যালেন্টস আর অ্যাট দি হার্ট, কখনোই পারফরমেন্সের মেইন জিনিস হতে পারে না। ডেলিবারেট প্র্যাকটিস, তার মানে প্রতিদিন ইন্টেনশনালি প্র্যাকটিস করা, মনোযোগ দিয়ে practice করা, deliberate practice that stretches you every step of the way, and around 10,000 hours of it is what produces the goods. তার মানে যে কোনো কিছুতে আপনাকে যদি একদম পারফেক্টলি এক্সপার্ট হইতে হয়, সেটার জন্য এরিকসন বিশ্বাস করেন যে ডেলিবারেট প্র্যাকটিস থাকতে হবে, মানে ইন্টেনশনালি আপনাকে প্রতিদিন ওই জিনিসটা চর্চা করতে হবে। এবং ওইটা কতবার করতে হবে, 10,000 আওয়ার্সের মতন সেই জিনিসের পিছনে আপনাকে সময় দিতে হবে, তখন গিয়ে সেই জিনিসের মধ্যে দিয়ে একটা পারফেক্ট জিনিস বের হয়ে আসে। ইটস নট আ ম্যাজিক নাম্বার, দ্য হাইয়েস্ট পারফর্মার্স মুভ অন টু ডুইং আ হোল লট মোর। অফকোর্স বলতেছে যে এটা একটা জাস্ট কথার জন্য ওরা বলছে, এটা কোনো একটা স্ট্যান্ডার্ড না, এর চেয়েও বেশি মানুষ করে। Erickson's memory research is particularly interesting because random students trained in memory techniques for the study went on to outperform others thought to have innately superior memories, those who you might call different. তার মানে কি, এখানে বলতেছে যে ওদের রিসার্চে, মেমোরি রিসার্চে ধরা পড়ছে যে অনেক সময় পার্টিকুলারলি ইন্টারেস্টিং ব্যাপার কি কোনটা, যে র্যান্ডম স্টুডেন্ট যাদেরকে মেমোরি টেকনিকের জন্য ট্রেন করা হয়েছে, তারা কিন্তু ইউজুয়ালি যাদেরকে আমাদের দেখে মনে হয় যে খুবই গিফটেড, খুবই ট্যালেন্টেড, তাদের থেকে বেটার পারফর্ম করছে, শুধুমাত্র ওই টেকনিকগুলো ওই মানুষগুলোকে শেখানো হয়েছিল দেখে। অলরাইট, এর পরের প্যারাগ্রাফে আমরা চলে যাই, প্রবাবলি দিজ আর দি লাস্ট প্যারাগ্রাফস, ইয়েস। এরপরে, but it is perhaps the work of Benjamin Bloom, another distinguished American educationist working in the 1980s, that gives the most pause for a thought. তার মানে ব্লুম যে, উনি কিন্তু আমাদেরকে একটা খুবই বড় একটা কন্ট্রিবিউশন করেছেন এই এডুকেশনাল সেগমেন্টটায়, ঠিক আছে। ব্লুমস টিম looked at a group of extraordinarily high achieving people in disciplines as varied as ballet, swimming, পিয়ানো, টেনিস, ম্যাথস, কালচার অ্যান্ড নিউরোলজি। তার মানে কি, ব্লুম এই প্রত্যেকটা ফিল্ডের মানুষ বা স্টুডেন্টদেরকে কিন্তু তার রিসার্চের সাবজেক্ট হিসেবে নিয়েছিল। হি ফাউন্ড আ প্যাটার্ন অফ প্যারেন্টস এনকারেজিং অ্যান্ড সাপোর্টিং দেয়ার চিলড্রেন অফেন ইন এরিয়াস দে এনজয়েড দেমসেলস। সো ব্লুম যে জিনিসটা খুঁজে পাইছে, সেটা একটা প্যাটার্ন খুঁজে পাইছে যে বাচ্চাদেরকে প্যারেন্টসরা অ্যাকচুয়ালি কিন্তু এনকারেজ করে অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে। ব্লুমস আউটস্ট্যান্ডিং পিপল had worked very hard and consistently at something they had become hooked on when at a young age, and their parents all emerged as having strong work ethics themselves. তার মানে এখানে যেটা বললো যে ব্লুমের পরীক্ষা অনুযায়ী বা রিসার্চ অনুযায়ী কি হলো, এই মানুষগুলা, এই স্টুডেন্টগুলা যেটা করছে সেটা হলো যে কনসিস্টেন্টলি তারা কিন্তু এই ব্যাপারটা চর্চা করে গেছে, এবং খুবই কম বয়স থেকে কিন্তু দেয়ার প্যারেন্ট, ওদের বাবা মারাও কিন্তু তাদেরকে একটা প্যাটার্নে, একটা অভ্যাসে ফেলে রেখেছিল, ঠিক আছে। সো এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট প্যারাগ্রাফে। আয়ার সেজ উই নো হাউ হাই পারফর্মার্স লার্ন। এখন এখানে আরেকজনের কথা আসতেছে, আমাদের আয়ার, ডেবোরা আয়ার, ঠিক আছে। সো আয়ার বলতেছে কি, কিভাবে হাই পারফর্মাররা আমাদেরকে শিখে, সেই জিনিসটা এখানে সে আনতেছে। ফ্রম দ্যাট শি হ্যাজ ডেভেলপড আ হাই পারফর্মিং লার্নিং অ্যাপ্রোচ। চলেন আমরা একটু কমেন্টসগুলো একটু দেখে আসি, এরপরে আমরা এইটুকু পড়ে কোয়েশ্চেন্সে চলে যাচ্ছি। অলরাইট, একজন লিখেছেন আইএলটিএস 6.5 পাওয়া কি খুব হার্ড? নট রিয়েলি, কঠিন না একদমই, যদি আপনি পারফেক্ট স্ট্র্যাটেজিগুলো ফলো করেন। আপনি আমাদের লাইভগুলোও দেখতে পারেন, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। নাবিল ভাইয়া যেহেতু প্রশ্নটা করেছেন, এবং লাইভ দেখার পাশাপাশি আপনার যদি মনে হয় আপনার আরো ইন্টেন্সিভ ভাবে জিনিসগুলো শিখলে ভালো হয়, তাহলে অবশ্যই আমাদের মেন্টরসদের
যোগাযোগ করুন, আপনি আমাদের ব্যাচ, যে রেগুলার ব্যাচ এবং ক্র্যাশ কোর্স, এগুলোতে কিন্তু ভর্তি হতে পারেন। পাশাপাশি আমাদের কিন্তু আস্তে আস্তে অনলাইন ব্যাচেসও চলে আসতেছে। অলরাইট, মোসাব্বির লিখেছেন ঐশী আপু ইজ দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক সুন্দর পড়ান, মিনস আ লট। আপু ওয়ার্ড মিনিং না বুঝলে কি করব? অলরাইট, ওয়ার্ড মিনিং না বুঝলে যেটা করতে হবে, আমাদেরকে কনটেক্সচুয়াল আইডিয়ার দিকে কিন্তু দেখতে হয়। একটা ওয়ার্ড যদি আমরা না বুঝি, আমাদেরকে পুরো সেন্টেন্সটা পড়ে সেটার একটা থিমেটিক আইডিয়া তুলে ধরতে হয় বা থিমেটিক আইডিয়া সামনে নিয়ে আসতে হয়। এত ইজি ওয়েতে কেউ আগে বুঝায় নাই আপু, ইংলিশ লার্নিং জার্নিটা অনেক ইজি করে দিয়েছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের প্রত্যেকটা ক্লাস করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভমেন্টস আসছে। মুন্না ভাই লিখেছেন ম্যাম ইউর ভয়েস ইজ নট হার্ড ওয়েল, ইট উড বি বেটার। আচ্ছা মুন্না ভাই, আমার মনে হয় যে একটু আপনি আপনার ডিভাইসের সাউন্ডটা একটু চেক করেন। আমাদের এখান থেকে কিন্তু সবকিছুই পারফেক্টলি শোনা যাচ্ছে। আচ্ছা, আব্দুল্লাহ ভাই লিখেছেন এটা কি ক্যামব্রিজ থেকে? হ্যাঁ, ক্যামব্রিজ 19-এর রিডিং টেস্ট 2, ওইটার রিডিং প্যাসেজ 3 যেটা, সেটা আমরা করছি। ঠিক আছে, রিডিং টেস্ট 2 এর প্যাসেজ 3। কিভাবে এবং কোথা থেকে পড়লে রিডিং প্যাসেজ কমন পড়বে? আচ্ছা, কোথা থেকে পড়লে রিডিং প্যাসেজ কমন পড়বে? অ্যাকচুয়ালি ভাইয়া, আমাদের আব্দুল্লাহ ভাইয়া আরেকজন, উনি কোয়েশ্চেন করেছেন যে কোথা থেকে পড়লে রিডিং প্যাসেজ কমন পড়বে, বাট আইএলস এরকম কোনো ব্যাপার নাই। আপনি নিজের মতো করে প্র্যাকটিস করতে থাকেন, কোয়েশ্চেন টাইপ অনুযায়ী নিজের স্ট্র্যাটেজিগুলো প্র্যাকটিস করেন, যাতে আপনাকে যেই টপিকে দেওয়া হোক, যেই কোয়েশ্চেনে দেওয়া হোক, ওইটাতেই যেন আপনি পারফেক্টলি সবকিছু আনসার করতে পারেন। মুন্না ভাই আমাদের বলছেন যে ভয়েস শোনা যাচ্ছে না ঠিক মতো। আই উড সাজেস্ট যে ভাইয়া আপনি একটু আপনার ডিভাইসের সাউন্ডটা একটু চেক করেন, কারণ আমাদের এই সাইড থেকে কিন্তু সবকিছু পারফেক্ট। বাকিটা একটু জানাবেন ঠিক মতো শুনতে পাচ্ছেন নাকি। অলরাইট, এরপরে জানলেন আমরা পরের প্যারাগ্রাফটা পড়ে আসি, এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন্স গুলো আবার যাবো। অলরাইট, সো এখানে কি বলছে যে পারফর্মিং লার্নিং অ্যাপ্রোচ। এখন এই আয়ের যে সে একটা লার্নিং অ্যাপ্রোচ নিয়ে আসছে, শি ইজ ওয়ার্কিং অন দিস উইথ আ গ্রুপ অফ স্কুলস বোথ ইন ব্রিটেন অ্যান্ড অ্যাব্রড। সো আমাদের এই যে আয়ের, যে ডেবোরা আয়ার, উনি কিন্তু এই ব্যাপারটার উপরে কাজ করছে। সাম স্পিন অফ রিসার্চ which looked in detail at 24 of the 3,000 children being studied who were succeeding despite difficult circumstances found something remarkable. So কিছু কিছু অন্যান্য রিসার্চ, যারা হলো গিয়ে ধরেন 3,000 বাচ্চার জায়গায় 3,000 বাচ্চার মধ্যে 24 জনের ডিটেল দেখেছে বা ওইটাকে স্টাডি করেছে, তারা কি কিছু ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছে। Half were getting free school meals because of poverty, more than half were living with a single parent, and 4 in 5 were living in disadvantaged areas. তাহলে কি বললো যে অর্ধেক দেখা যাচ্ছিল যে পভার্টির জন্য কিন্তু ফ্রি মিলস পাচ্ছিল। ঠিক আছে, মোর দেন হাফ, অর্ধেক মানুষ কি করছিল, সিঙ্গেল প্যারেন্টের সাথে ছিল, অ্যাজ ইন ফাদার আর মাদারের মধ্যে যে কোনো একজনের সাথে থাকতো। অ্যান্ড 4 in 5, প্রতি 5 জনের 4 জন কি করতেছিল, খুবই ডিসঅ্যাডভান্টেজ এরিয়াস থেকে পড়ালেখা করতে আসছে, অ্যাজ ইন ধরেন ট্রান্সপোর্টেশন ঠিক নাই বা এরিয়াটাই খুবই খারাপ অবস্থায় আছে এরকম। ইন্টারভিউজ আনকভার্ড স্ট্রং এভিডেন্স অফ অ্যান অ্যাডাল্ট অর অ্যাডাল্টস ইন দি চাইল্ডস লাইফ হু ভ্যালিউড অর সাপোর্টেড এডুকেশন আইদার ইন দি ইমিডিয়েট অর দি এক্সটেন্ডেড ফ্যামিলি অর ইন দি চাইল্ডস ওয়াইডার কমিউনিটি। তার মানে একটা বাচ্চার জন্য প্যারেন্টসদের বা গাইডেন্সের খুবই কিন্তু প্রয়োজনীয় জিনিস গাইডেন্সটা। ঠিক আছে, সো এখানেই বলতেছে যে ইন্টারভিউজের মধ্যেই কিন্তু এই এক্সটেন্ডেড ফ্যামিলি হোক বা ইমিডিয়েট ফ্যামিলি হোক বা সেই বাচ্চার ওয়াইডার কমিউনিটি হোক, প্রত্যেকটা বাচ্চাই এই জিনিসটা মেনশন করছে যে তাদের এডুকেশনটা, তাদেরকে যে সাপোর্ট করছিল, ভ্যালিউ দিচ্ছিল, সেই মানুষটার কথা কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতেই উঠে আসছে। চিলড্রেন টকড অ্যাবাউট দি নিড টু ওয়ার্ক হার্ড অ্যাট স্কুল, টু লিসেন ইন ক্লাস অ্যান্ড টু কিপ ট্রাইং। এই মানুষগুলোর গাইডেন্সের জন্য এই বাচ্চাগুলোর মনে হইতো যে হ্যাঁ, তাদের আরো বেশি কষ্ট করা দরকার। লেট আস এন্ড উইথ আইনস্টাইন। আবার আইনস্টাইনের কথায় কিন্তু ফেরত যাচ্ছি। দি এপিটমি অফ আ জিনিয়াস। আইনস্টাইন শুনলেই মাথায় একটা ওয়ার্ডই আসে, remarkably genius, right? He clearly had curiosity, character, determination. এই মানুষটার কিউরিওসিটি, ক্যারেক্টার, ডিটারমিনেশন, তিনটা জিনিসই ছিল। He struggled against rejection in early life but was undeterred. এই মানুষটা কিন্তু জীবনের প্রথম অংশে অনেক রিজেকশনের শিকার হয়েছে, কিন্তু সেটার জন্য কিন্তু এই মানুষটা
থেমে থাকে নাই। Did he think he was a genius or even gifted? He once wrote, "It's not that I am so smart." এখন আইনস্টাইন নিজেকে নিয়ে কি ভাবতো, এই জিনিসটা এখানে আসতেছে। একবার আইনস্টাইন কিন্তু একটা জায়গায় লিখেছিল যে ইটস নট দ্যাট আই এম সো স্মার্ট, ইটস জাস্ট দ্যাট আই স্টে উইথ প্রবলেমস লঙ্গার। তার মানে কি, চর্চা করে বেশি। মোস্ট পিপল সে ইট ইজ দ্য ইন্টেলেক্ট হুইচ মেক্স আ গ্রেট সায়েন্টিস্ট, দে আর রং, ইট ইজ ক্যারেক্টার। তার মানে পুরা প্যাসেজটাতে একটা জিনিসই উঠে আসছে, সেটা কি শুধু ইন্টেলেক্ট বা ট্যালেন্ট বা জিনিয়াস হইলেই কিন্তু একটা মানুষের হয় না, পারফেক্ট অ্যামাউন্ট অফ টাইম দিয়ে ওই জিনিসটার জন্য প্র্যাকটিস করতে হয়, চর্চা করতে হয়, আদারওয়াইজ ইউ আর নট গোয়িং টু বি আ জিনিয়াস দ্যাট ইউ আর ইউজ টু বি। ঠিক আছে, সো আমাদের প্যারাগ্রাফ পড়া শেষ। কোয়েশ্চেনগুলো সলভ করার আগে চলেন আমরা একটু কমেন্টসগুলো দেখে নেই। ফারিহা জানিয়েছেন আমাদেরকে যে শোনা যায়, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাউন্ড আমরাও জানি যে শোনা যাচ্ছে। সাব্বির ভাইও জানিয়েছেন যে শোনা যাচ্ছে ঠিক মতো। একজন লিখেছেন আপু সবকিছু শোনা যাচ্ছে, ঠিক আছে, অলরাইট। দিনে কত আওয়ার্স প্র্যাকটিস করতে হয় ইংলিশ শিখতে হলে? মোসাব্বির ভাই আমাদেরকে জিজ্ঞেস করেছেন। অ্যাকচুয়ালি হলো আপনার দিনে কত আওয়ার্স প্র্যাকটিস করতে হবে, আপনি পার্টিকুলারলি কোন স্কিলের কথা বলতেছেন এটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। একটু আমাদেরকে কমেন্টে জানাবেন আপনি পার্টিকুলারলি কোন স্কিলের কথা বলতেছেন যেটা আপনি প্র্যাকটিস করতে চান। আচ্ছা, লিখন ভাই আমাদেরকে একটু প্রশ্ন করেছেন যে ইউ রেকমেন্ড ফার্স্ট রিডিং দি হোল প্যারাগ্রাফ দেন আনসার কোয়েশ্চেন। অলরাইট লিখন ভাই, অ্যাকচুয়ালি সিচুয়েশনটা হলো আমাদের কোয়েশ্চেন টাইপের উপর ডিপেন্ড করে আমরা কি করব, ঠিক আছে। সো আমাদের কোয়েশ্চেন টাইপ আমরা যদি আগে দেখে আসি যে আমাদের এরকম সামারি, কমপ্লিশন, ট্রু ফলস, নট গিভেন, এই টাইপের জিনিসপত্র আছে। সো আমাদের এই কোয়েশ্চেন, এই প্যাসেজের সাথে কিন্তু সামারি কমপ্লিশন জিনিসটা আছে, ঠিক আছে। এবং সামারি কমপ্লিশনের পাশাপাশি কিন্তু আমাদের একটা জায়গায় মনে হয় ইনফরমেশন ম্যাচিং, নো, আমাদের আগের প্যারাগ্রাফে ইনফরমেশন ম্যাচিং ছিল। মেইনলি রিডিং এর ক্ষেত্রে ইনফরমেশন ম্যাচিং আর হেডিং ম্যাচিং, এই দুইটার জন্য আমরা আগে প্যাসেজ পড়াটা সাজেস্ট করি, ঠিক আছে। সামারি কমপ্লিশনের জন্য জিনিসটা কিন্তু পড়লে ইজিয়ার হয়ে যায়। আদারওয়াইজ আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো আগে আপনি কোয়েশ্চেন পড়ে কিওয়ার্ড গুলা মার্ক করে ফেলবেন। আগে কোয়েশ্চেন পড়ে কিওয়ার্ড মার্ক করবেন, দেন ইউ মুভ অন টু দি প্যাসেজ। অবশ্যই কখনোই আপনি অপশনস গুলা কিন্তু পড়তে যাবেন না, ঠিক আছে। অপশনস পড়লে কিন্তু মাথাটা আপনার ক্লাউডি হয়ে যাবে। অলরাইট, এরপরে আমরা চলে আসি আমাদের কোয়েশ্চেনগুলো সলভ করতে। জান্নাত লিখেছেন নাইস ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। লিখন ভাই, আই হোপ আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। শুধুমাত্র হেডিং ম্যাচিং আর ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে আমরা আগে প্যাসেজ পড়বো, বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা আগে কোয়েশ্চেন পড়ে কিওয়ার্ড মার্ক করে এরপরে আমরা প্যাসেজে মুভ করব, ঠিক আছে। আর আমি যে স্ট্র্যাটেজিটা বলছি এটাই যে আপনার করতে হবে এমন কিন্তু না। যেটা আপনার জন্য পারফেক্টলি কাজে দেয় আপনি অবশ্যই সেটার পিছনেই কিন্তু কাজ করবেন। একজন লিখেছেন, জান্নাতপুর লিখেছেন নাইস ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। অনিন্দিতা লিখেছেন আপু আপনি আমার কমেন্ট পড়েন না কেন? আপু আমি আপনার কমেন্ট অনেকবারই পড়ছি। আপনার যা যা কোয়েশ্চেন আছে আপনি আমাকে কমেন্টে জানান, আমি কোয়েশ্চেনগুলোরও আনসার দিচ্ছি। তনয় ভাই লিখেছেন যে আপু আমি কি কমেন্ট করতে পারবো? আপনি অলরেডি ইউ কমেন্টেড, সো আপনি আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কিছু নিয়ে যদি কোয়েশ্চেন করতে চান, আপনি এখানে কমেন্ট করতে পারেন। জাকারিয়া ভাই লিখেছেন স্পিকিং ভালো করতে হলে কি করা লাগবে? আচ্ছা, আমরা একটু স্পিকিং, রাইটিং আর লিসেনিং এই তিনটা নিয়ে আমাদের কোয়েশ্চেন আসছে, আমরা একটু পরে ওগুলার আনসার দিচ্ছি। তো চলেন, আমরা পুরো প্যাসেজটা কিন্তু আমাদের পড়া ডান। এবার দেখেন আমাদেরকে কি করতে হবে। কমপ্লিট দি সামারি ইউজিং দি লিস্ট অফ ফ্রেজেস এ টু কে। লিস্ট অফ ফ্রেজেস কি, এগুলো আমাদেরকে কিন্তু দেওয়া আছে। চলেন আমরা আগে যেটা করব সেটা হলো কিওয়ার্ড মার্ক করে ফেলবো। মারিয়াম মির্জা খানি ইজ রিগার্ডেড অ্যাজ, কি হিসেবে তাকে গণ্য করা হইতো? রিগার্ডেড অ্যাজ ব্ল্যাঙ্ক ইন দি ফিল্ড অফ ম্যাথমেটিক্স। সো আমরা কিন্তু প্রথমেই যখন পড়ছিলাম তখন এইটা জানতে পারছিলাম যে সে এই ফিল্ড অফ ম্যাথমেটিক্সের মধ্যে একমাত্র মহিলা যে মেডেল পাইছে, রাইট? তার মানে কিন্তু অলরেডি আইডিয়াটা আমাদের মাথায় আছে, বিকজ শি ওয়াজ দি অনলি ফিমেল হোল্ডার অফ দি প্রেস্টিজিয়াস ফিল্ডস মেডেল, a record that she retained at the time of her death. However, maths held little blank for her as a child. আমরা কিন্তু জানছিলাম যে মির্জা খানের কাছে কিন্তু ম্যাথসটা বেশি ইন্টারেস্টিং রাখতো না, রাইট? সো ম্যাথস হেল্ড লিটল হইতে পারে এখানে প্লেস ফর হার, লিটল ইন্টারেস্ট ফর হার, রাইট? সো লিটল শব্দটাকে আমরা আমাদের কিওয়ার্ড হিসেবে রাখলাম ফর হার এজ আ চাইল্ড, অ্যান্ড ইনফ্যাক্ট হার পারফরমেন্স ওয়াজ বিলো অ্যাভারেজ আনটিল শি ওয়াজ blank by a difficult puzzle. So আমরা কিন্তু পড়ছিলাম she was fascinated by a problem that her brother shared, right?
fascinated এর কোনো সিনোনিম টাইপের কিছু মনে হয় আমাদের এখানে আসবে। that one of her siblings showed her. এর পরের পার্টটা কি? Later, as a professional mathematician, she had an inquiring mind and proved herself to be blank when things did not go smoothly. So, proved herself to be blank. কখন? When things did not go smoothly. She said she got the greatest blank from making groundbreaking discoveries. So, এখানে আমাদের কিন্তু কথা হচ্ছে রিসার্চারের কথা। she said that she got the greatest blank from making groundbreaking discoveries and in fact she was responsible for some extremely blank mathematical studies. So mathematical studies related কি বলছিল যে সে কিসের জন্য এক্সট্রিমলি রেসপন্সিবল ছিল সেটাই আমরা দেখব। এবার একটু আমরা যদি অপশনস গুলো দেখে নেই, আমাদের অপশনস গুলো কিন্তু আছে এখানে দেখেন, appeal, determined, intrigued, single, achievement, devoted, involved, unique, innovative, satisfaction, intent. আশা করি এই প্রত্যেকটা ওয়ার্ডেরই মিনিং আপনারা জানেন। এখন কোনোটা যদি সমস্যা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। এখন আমরা চলেন দেখি যে আমাদের প্যাসেজের সাথে কোনটা কোনটা মিলে। ফার্স্টে মারিয়াম মির্জা খানি ইজ রিগার্ডেড অ্যাজ অনলি ওমেন। সো ওর ফিল্ডের মধ্যে ও কি ছিল? ইউনিক, রাইট? only woman who held the Fields medal, তার মানে আমাদের 27 এর আনসার কিন্তু H পারফেক্টলি মিলে যায়। এরপরে কি ছিল আমাদের সেকেন্ডটা? ম্যাথস হেল্ড লিটল ব্ল্যাঙ্ক ফর হার। চলেন দেখি এখানের মধ্যে কোনটা হতে পারে। ম্যাথস হেল্ড লিটল ইন্টারেস্ট ফর হার। এখন ইন্টারেস্টের সবচেয়ে ক্লোজেস্ট সিনোনিম এই পুরা লিস্টের মধ্যে কিন্তু আমাদের এইটা, ঠিক আছে? সো এটা আমাদের নাম্বার 1, এটা কিন্তু নাম্বার 2, তার মানে আমাদের আনসার 28 হলো এ। এরপর she was blank by a difficult puzzle. সো আমাদের এখানে she was কোনটা ছিল? fascinated, রাইট? fascinated এর সিনোনিম, ক্লোজেস্ট সিনোনিম কোনটা যায়? এই তিনটার মধ্যে একটাও না, এই তিনটার মধ্যে একটাও না, এইটা কিন্তু আমাদের যাচ্ছে intrigued, right? she was intrigued by a difficult person. so 29 এর আনসার আমাদের সি। এরপরে আমরা চলে যাই later as a professional mathematician she had an inquiring mind and proved herself to be determined. ওই যে একটা কথা পড়ছিলাম আমরা, মনে আছে? রেজলিউট শব্দটার ডাইরেক্ট সিনোনিম কিন্তু ডিটারমাইন্ড, এই জন্য আমরা 30 এর আনসার দিলাম বি। এরপরে আমাদের কি আসছে? she said she got the greatest blank from making, she got the greatest blank। এখানে কি আমাদের একটা প্যারাগ্রাফে একটা অংশ পড়ছিলাম যে আহা মোমেন্ট, রাইট? যে ওর এটা সবচেয়ে বেশি পছন্দ। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি স্যাটিসফ্যাকশন ফ্রম সলভিং আ ডিফিকাল্ট প্রবলেম। সো এই জায়গাটায় আমাদের আনসারটা চলে আসতেছে যে satisfaction from making groundbreaking discoveries and in fact she was responsible for extremely ইনোভেটিভ ম্যাথমেটিক্যাল স্টাডিজ। তার মানে সে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু খুবই ইনোভেটিভ কিছু ম্যাথ প্রবলেমস, ম্যাথ স্টাডিজ কিন্তু করে গিয়েছে। সো আমরা 32 পর্যন্ত কিন্তু মোটামুটি আমাদের আনসার্স গুলো রেডি। চলেন আমরা এই প্যারাগ্রাফ রিলেটেডই আমাদের বাকি কোয়েশ্চেন্সে চলে যাই। আপনাদের যে কোয়েশ্চেন্স গুলো একটু আমরা দেখে নেই। আপু আপনার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আমি ম্যাচ খেলতে যাই নাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার ক্লাসে অ্যাটেন্ড করেন, আই উড সাজেস্ট যে আপনি আমার ব্যাচেও তো না, বাট কোন ব্যাচে একটু আমাকে দেখা দিবেন। অলরাইট ফাবিহা, আপনাদের ক্লাসগুলো কি উইকে 3 দিন 2 আওয়ার করে হয়? জি, আমাদের ক্লাসগুলো উইকে 3 দিন 2 আওয়ার করে হয়। সেটা হলো শনি, সোম, বুধ আর রবি, মঙ্গল, বৃহস্পতি। এখানে যে কোনো টাইমে আপনি নিতে পারেন। অফলাইনে একজন জিজ্ঞেস করেছেন, অফলাইনে আমাদের অফলাইন ক্লাসেসও আছে, এখন আমাদের নতুন করে অনলাইন ক্লাসেসও ইন্ট্রোডিউসড হচ্ছে। সো আপনার যেটা সুবিধা হয় সেটাতেই আপনি যত জলদি সম্ভব এনরোল করে ফেলুন। আচ্ছা, একজন বলছে যে তার ইংলিশ বলতে গেলে অনেক সমস্যা হয়, অনেক ভয় লাগে, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি? সো ভাইয়া অ্যাকচুয়ালি এটার ব্যাপারটা হলো যে আমাদের রহমান ভাই কোয়েশ্চেনটা করেছেন। সো এটার ব্যাপারটা হলো যে আপনি যখনই কথা বলতে যাবেন আপনার কথা বলা ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই, ঠিক আছে? ইংলিশ স্পিকিংটার ভয় কাটানোর একমাত্রই ওয়ে হলো সেটাকে যত বেশি পারা যায় প্র্যাকটিস করা। আমরা পুরো একটা প্যাসেজ মাত্র পড়লাম যে প্র্যাকটিস করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। এখন প্র্যাকটিস আপনি কিভাবে করতে পারেন? ইউ ক্যান অলওয়েজ ইউজ
চ্যাট জিপিটি প্র্যাকটিস করার জন্য, যাতে চ্যাট জিপিটি আপনাকে একটা ফিডব্যাক দিতে পারে। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, আপনি আমাদের স্পোকেন ক্লাসগুলোও নিয়ে দেখতে পারেন। আমাদের স্পোকেন ক্লাসের ফিডব্যাকগুলো কিন্তু অনেক ভালো। সো যত স্টুডেন্টসই স্পোকেন ক্লাস করেছে অ্যাটলিস্ট তাদের এই যে কথা বলতে পারার বা কথা বলতে সময় যে ভয়টা কাজ করে, এই ভয়টা কিন্তু তারা কাটিয়ে উঠতে পেরেছেন। এবং আরেকটা যেটা করতে পারেন, আপনি আপনার ফ্রেন্ডস যারা আছে তাদের সাথে কমিটেড ভাবে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন যে আমরা প্রতিদিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ইংলিশে কথা বলবো, এবং এরপরে ওইটার ফিডব্যাকের জন্য আপনি সাথে চাইলে কাউকে সুপারভাইজার হিসেবে রাখতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। আর আপনি যদি আমাদের মেন্টরসের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট সেন্টারে যাবেন এবং স্পিকিং টেস্ট দিবেন। ওইটা করলেও আপনার অনেক ভালো অ্যাটলিস্ট রেজাল্টস পাবেন। লিখন ভাই লিখেছেন, থ্যাংক ইউ ফর ইয়োর থটফুল আনসার। আই এম নট গুড অ্যাট রিডিং, আই হোপ ইয়োর সেশন উইল হেল্প মি টু ইমপ্রুভ মাই রিডিং স্কিলস। থ্যাংক ইউ সো মাচ লিখন ভাই, দ্যাট মিনস আ লট। এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা লাইভ আপনি দেখবেন যেগুলো আমাদের এখানে সেভ করা আছে পেজে, তাহলে আমার মনে হয় যে আপনার যে জায়গায় সমস্যা হচ্ছে সেগুলো ইমপ্রুভমেন্ট চলে আসবে। নাইম আল হাসান লিখেছেন, হ্যালো আপু। হ্যালো, থ্যাংকস ফর জয়নিং। মুনজির ইসলাম রেদওয়ান লিখেছেন, আপু আমার রিডিংয়ে অনেক সমস্যা হয়, ওয়ার্ড মিনিং বুঝি না, কি করব? আচ্ছা, ওয়ার্ড মিনিং বুঝতে সমস্যা হলে যেটা করবেন, যে আপনি যদি এখানে একটা ওয়ার্ডের মিনিং না বুঝেন, আপনি যেটা চেষ্টা করবেন পুরো সেন্টেন্সটা পড়ে ওটার কোনো একটা ওভারঅল মিনিং দাঁড় করাইতে পারতেছেন কিনা। ঠিক আছে, একটা সেন্টেন্সের মধ্যে যদি ওই ওয়ার্ডের জন্য পুরো সেন্টেন্সটাই না বুঝেন, তাহলে সামনের সেন্টেন্স পড়েন, পরের সেন্টেন্স পড়েন, 3টা সেন্টেন্স মিলায় আপনি কি আইডিয়া দাঁড়া করাতে পারছেন এটা দেখেন। আমাদের কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে একদম প্রত্যেকটা ওয়ার্ডের যে মিনিং বুঝতে হয় এমন কিন্তু না। যেটা মেইন সেটা হলো আপনি কনটেক্সচুয়াল আইডিয়াটা আপনার কতটুকু ক্লিয়ার। ঠিক আছে, পাশাপাশি প্র্যাকটিস করার জন্য যেটা করতে পারেন, আপনি একটু ভোকাবুলারি লিস্ট বের করে পড়তে পারেন। ভোকাবুলারি লিস্টে নিজের জন্য একটা খাতাও মেনটেন করতে পারেন, ওইটাতেও আই গেস আপনার অনেক হবে, ইমপ্রুভমেন্ট হবে। আশিকুজ্জামান লিখেছেন, আজকে ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, আমাদের সাথেই থাকবেন। আপনাদের কোর্স কয় মান্থে হয় আপু? অফলাইন কোর্স আমাদের 3.5 মাসের একটা আছে, এবং আমাদের ক্র্যাশ কোর্স যেটা সেটা অ্যারাউন্ড 16 দিনের হয়ে থাকে, প্লাস ক্র্যাশ কোর্স অ্যাকচুয়ালি মানে 1 মান্থ হিসাব করা হয়। সো ওইভাবে করে আপনার যেটা সুইটেবল মনে হয় আপনি সেটাতে ভর্তি হয়ে যান। ঠিক আছে, আমি আপনার আইএলটিএস 41 ব্যাচের। হাউ আর ইউ? শান্ত। আচ্ছা শান্ত, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আই এম ডুইং গুড, আলহামদুলিল্লাহ। এবং আপনি কেমন আছেন একটু আমাদেরকে জানাবেন। চলেন আমরা একটু কোয়েশ্চেন্স গুলো সলভ করে আসি, এরপরে আমরা আবার গল্প করবো। অলরাইট, সো এবার আমাদের আসতেছে কি, ইয়েস নো নট গিভেন। ইয়েস এর কাহিনী হলো অথরের মতামতের সাথে 100% ম্যাচ করলে দ্যাট ইজ ইয়েস অর ট্রু। নো কি, অথর যেটা বলে নাই সেটা সম্পূর্ণ বিপরীত একটা আইডিয়া প্রেজেন্ট করা থাকলে, মিথ্যা একটা কথা বলা থাকলে, দ্যাট ইজ গোয়িং টু বি আওয়ার নো অর ফলস। নট গিভেন, ওই সম্পর্কিত কোনো আইডিয়াই দেওয়া থাকবে না, অথবা আংশিক তথ্য দেওয়া থাকবে যেটা সম্পূর্ণ মিনিং এর সাথে ম্যাচ করবে না। ঠিক আছে, সো চলেন আমরা একটু পড়ে নেই। নাম্বার 33, মেনি পিপল হু এন্ডেড আপ উইনিং প্রেস্টিজিয়াস ইন্টেলেকচুয়াল prizes only reached an average standard when young। তার মানে আমরা বলতেছি কি, যারা পরে গিয়ে অনেক প্রেস্টিজিয়াস প্রাইজেস পাইছে তারা কিন্তু যখন ছোট ছিল ওরা একজন অ্যাভারেজ স্টুডেন্ট বা অ্যাভারেজ স্ট্যান্ডার্ডে ছিল, যেটা কিন্তু 100% ইয়েস, রাইট। কারণ আমরা কিন্তু মারিয়াম মির্জা খানের কাহিনীও পড়লাম এবং আইনস্টাইনের কথাও পড়লাম, দুইটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই জিনিসটা কমন পড়ে যাচ্ছে। দ্য আনসার ইজ ইয়েস। 34, Einstein's failures as a young man were due to his lack of confidence. So আইনস্টাইনের কনফিডেন্স নিয়ে কিন্তু পার্টিকুলারলি আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া নাই, রাইট। আইনস্টাইনকে নিয়ে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা কি, যে আইনস্টাইন ছোটবেলায় একটু স্লো ছিল, কিন্তু ও কিন্তু পরে গিয়ে খুবই সুন্দর করে একজন নোবেল প্রাইজ পেয়ে গেছে, এবং প্লাস সে কিন্তু কখনোই একটা ভুল হয়েছে দেখে থেমে গেছে, জিনিসটা কিন্তু এমন না। সো ল্যাক অফ কনফিডেন্স ব্যাপারটা কিন্তু একদমই আসে নাই, নট গিভেন। ঠিক আছে, it is difficult to reach agreement on whether some children are actually born gifted। তার মানে এই এগ্রিমেন্টে পৌঁছানো কিন্তু খুবই কঠিন যে চিলড্রেনরা আসলে গিফটেড কিনা। এটা কিন্তু ইয়েস, এটা কিন্তু আমাদের আনসার। আমরা 5 নাম্বার প্যারাগ্রাফ যেটা পড়ে আসলাম সেটার মধ্যেই কিন্তু ছিল যে একটা বাচ্চা কতটুকু হবে, ট্যালেন্টেড হবে বা গিফটেড হবে, এই জিনিসটা কিন্তু কখনোই বলা যায় না, কারণ
অনেক সময় দেখা গেছে যে পার্টিকুলারলি মেমোরি টেকনিক্স শিখাই দিলে কিন্তু র্যান্ডম স্টুডেন্টসরাও ট্যালেন্টেড বাচ্চাদের থেকে ভালো স্কোর পায়, ঠিক আছে। এরপরে আইনস্টাইন ওয়াজ আপসেট বাই দি পাবলিকস ভিউ অফ হিজ লাইফস ওয়ার্ক, এই জিনিসটা একদমই দেওয়া নাই, ঠিক আছে। আইনস্টাইন কি আপসেট হয়েছে কারো কেউ কোনো কথা বলছে সেটাতে, এই জিনিসটা কোথাওই দেওয়া নেই, পুরা প্যারাগ্রাফে আমরা পড়ে আসছি লাইন বাই লাইন, সো নট গিভেন। Einstein put his success down to the speed at which he dealt with scientific questions, তার মানে কিন্তু এই ব্যাপারটাও আমাদের নো। কেন? এখানে বলছে কি আইনস্টাইন নিজের সাকসেসটাকে নিচে রেখে দিয়েছিল, সেটা কিসের, টু দি স্পিড অ্যাট উইচ হি ডেল্ট উইথ সাইন্টিফিক প্রবলেমস। তার মানে আইনস্টাইন একদম লাস্ট প্যারাগ্রাফে একটু কিন্তু একটা কথা বলছিল, সেটা কি যে আই স্টে উইথ প্রবলেমস লঙ্গার, ঠিক আছে, এই কথাটা বলছিল। এখানে আমাদেরকে কোয়েশ্চেনটা যেটা বলছে সেটা হলো যে আইনস্টাইন তার সাকসেসের রেটটা থামায় রাখছিল, যতক্ষণ ওর কোয়েশ্চেন ও সলভ করতো ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হতো না। এই জিনিসটা কোনোভাবেই কিন্তু ম্যাচ করতেছে না, সো আমাদের এই লাস্ট কোয়েশ্চেনের আনসারটাও কিন্তু নো। এবার চলেন আমরা চলে যাই কোয়েশ্চেন্স 38 to 40। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের শেষের দিকে আগায় যাচ্ছি, আমরা একটু এই কোয়েশ্চেন্স গুলা সলভ করে নিয়ে এরপরে আপনাদের যত কোয়েশ্চেন্স আছে সবগুলোরই আনসার আমরা দিব। ওকে, সো আমাদের এখানে কি চুজ দি কারেক্ট লেটার এ বি সি ডি, কারেক্ট লেটার মানে এমসিকিউ এখানে আমাদের চলে আসছে। হোয়াট ডাজ আয়ার বিলিভ ইজ নিডেড ফর চিলড্রেন টু ইকুয়াল গিফটেড স্ট্যান্ডার্ডস। তো এখানে আমাদেরকে কি বলা হলো, আয়ার কোন জিনিসটা বিশ্বাস করে যে স্টুডেন্টদের জন্য প্রয়োজন হবে। আমরা কিন্তু পড়ে আসছি যে সে নতুন লার্নিং টেকনিক্সও ইনভেন্ট করছে এবং স্টুডেন্টদের উপরে স্টাডিও করছে, ডেবোরা আয়ার, লাস্টের দিকে যেটা পড়লাম। তো আমরা একটু অপশনস গুলা পড়ি। আয়ারের বিলিফ কোনটা, কি প্রয়োজন হবে বাচ্চাদের জন্য যদি ওরা গিফটেড স্ট্যান্ডার্ডসে আসতে চায়। সো 38 এর আমাদের অপশন এ কি স্ট্রিক্ট ডিসিপ্লিন ফ্রম দি টিচিং স্টাফ। সো ওদের যে স্টেটমেন্টটা ছিল আয়ার এর যে প্যারাগ্রাফটা, সেটা যদি আমরা যাই, আয়ার এর প্যারাগ্রাফে কিন্তু ওই যে সিঙ্গেল প্যারেন্ট, তারপরে খুবই ডিসঅ্যাডভান্টেজেস এরিয়া থেকে আসতেছে, এই ধরনের জায়গা থেকে কিন্তু স্টুডেন্ট গুলার উপরে কাজ করা হয়েছিল। সো ওখানে টিচার স্ট্রিক্ট হইতে হবে এই ব্যাপারে কোনো ইনফরমেশন কিন্তু আমাদের দেওয়া নাই। সো অপশন এ কিন্তু অটোমেটিকলি আমাদের বাদ পড়ে যাচ্ছে, রাইট। বি অ্যাসিস্ট্যান্স ফ্রম দেয়ার পিয়ার্স ইন দি ক্লাসরুম, এটা নিয়েও কিন্তু আমাদেরকে বেশি এমফাসিস পুট করা হয় নাই, এমফাসিস দেওয়া হয় নাই, রাইট। এরপরে the development of a spirit of inquiry towards their studies, so এই জিনিসটা তৈরি করা যাতে স্টাডিজের প্রতি এই বাচ্চাগুলোর একটু কিউরিওসিটি বাড়ে, তাদের জন্য প্রশ্ন করার জিনিসটা আরো বেশি চলে আসে। the determination to surpass everyone else's achievement, এই বাচ্চাগুলো যারা এরকম সিচুয়েশন থেকে পড়ালেখা করছে ওদের কিন্তু টার্গেট এটা না যে ওরা অন্যদের অ্যাচিভমেন্টকে ছাড়াই চলে যাবে, ওদের টার্গেট কি যে ওরা যাতে নিজেদের স্টাডিজটা ঠিক মতো কমপ্লিট করতে পারে, ওই কিউরিওসিটিটা যেন ওদের থাকে, ইমপ্রুভমেন্ট করতে পারে। সো আমাদের ক্লোজেস্ট আনসার ইজ সি, 38 এর আনসার হবে আমাদের সি। এরপরে চলে যাচ্ছি আমরা 39 এ, একটু আমাদের কিছু কোয়েশ্চেন্স গুলা দেখে নিই, এরপর আমরা লাস্ট দুটো কোয়েশ্চেন আমাদের সলভ করে ফেলবো, অলরাইট। সিয়াম খান লিখেছেন আপনাদের কোর্স কয় মান্থের হয় আপু? অফলাইনে 3.5 মাসের হয়, অফলাইনে। আচ্ছা, আইএলস কম্পিউটার বেসড এক্সাম দিলে কি সার্টিফিকেটে এরকম কিছু লেখা থাকে যে হোমে দিয়েছি? অ্যাকচুয়ালি কম্পিউটার বেসড এক্সাম কিন্তু আপনি নিজের বাসা থেকে দিতে পারবেন না। এই কোয়েশ্চেনটা করেছেন সৈয়দ ভাই, ইবতেসাম ভাইয়া, আপনার কিন্তু সেন্টারে গিয়েই এক্সামটা দিতে হবে এবং এইটার কোনো নিয়মই নাই আমাদের বাসা থেকে বসে দেওয়া, ঠিক আছে। অ্যাটলিস্ট আমাদের দেশে এই সিস্টেমটা এখনো চালু হয় নাই, কোথাও কিন্তু এই ব্যাপারটা লেখা থাকে না। আচ্ছা, শান্ত ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমাদের কোয়েশ্চেন আছে কম্পিউটার বেসড এক্সাম সেন্টারে দিতে হয়, ইয়াস, আরেকজন রিপ্লাই দিয়েছেন এই কথাটা। আপু ইংলিশ লার্নিং ইংলিশের জন্য ফাস্টেবল কি শিখলে, ফাস্টেবল বলে কোনো ওয়ে নাই, কোনো ওয়ার্ড নাই, বাট কি শিখলে ভালো হবে, আইএলস অর স্পোকেন ইংলিশ? আচ্ছা, সাব্বির ভাই কোয়েশ্চেনটা করেছেন, মেইন কথা হলো যে
আপনি ইংলিশ এক্স্যাক্টলি কি শিখতে চাচ্ছেন? আপনি কি গ্রামারের উপর ফোকাস করতে চাচ্ছেন, নাকি আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন? এটার উপর ডিপেন্ড করতেছে আপনার এক্স্যাক্টলি কোন কোর্সে ভর্তি হওয়া উচিত, ঠিক আছে? সো আমাদের কিন্তু একটা প্যাকেজও আছে। আপনি যদি আপনার স্পিকিংটা ডেভেলপ করতে চান, সেটার জন্য আমাদের এফএস, ওটার আলাদা ব্যাচ আছে স্পোকেনের। এবং আপনি যদি গ্রামারের উপর ফোকাস করতে চান, সেটার জন্য কিন্তু আমাদের এফজিডব্লিউ এর কোর্স আছে, ফাউন্ডেশন গ্রামার অ্যান্ড রাইটিং, ঠিক আছে? আমাদের এখন আলাদা কিন্তু অ্যাডভান্স রাইটিং কোর্সও এসেছে, এডব্লিউসি, যদি আরো নিজের রাইটিংটাকে ভালো করতে চান। আর যদি আপনি ওভারঅল আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান, তাহলে অবশ্যই আমাদের আইএলটিএস কোর্সে ভর্তি হতে পারেন। এখন আমাদের মেন্টরস থেকে এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোর্সেস আছে, এবং এই প্রত্যেকটা সেগমেন্টকে একসাথে করে একটা প্যাকেজও কিন্তু আমাদের মেন্টরসে অ্যাভেলেবল আছে। আপনার হাতে যদি সময় থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি একটু আমাদের মেন্টরসে যোগাযোগ করবেন। আপনার জন্য একদম পারফেক্ট যে ব্যাচটা হবে বা পারফেক্ট যে কোর্সটা হবে, সেটা কিন্তু তারা আপনাকে বুঝাই দিবে। এবং অবশ্যই দেরি না করে ভর্তি হয়ে যান। আশা করি আমি সাব্বির ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। জান্নাত আপু, আমি আজকে ফার্স্ট জয়েন করেছি আপনার ক্লাসে, খুব সুন্দর করে আপনি বুঝান। থ্যাংক ইউ সো মাচ জান্নাত, দ্যাট মিনস আ লট। আমাদের সাথেই থাকবেন, প্রত্যেকটা ক্লাস করবেন। আশা করি যে আপনার যত সমস্যা আছে সেগুলো আপনি ক্লাসগুলো করেই বুঝতে পারবেন। মঞ্জির ভাই লিখেছেন থ্যাংক ইউ। রিডিং এ কি আগে প্যাসেজ পড়বো নাকি কোয়েশ্চেন? সো এই কোয়েশ্চেনটা আমাদের একটু আগেও এসেছে। আপনি আগে প্যাসেজ পড়বেন নাকি কোয়েশ্চেন, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কি টাইপের কোয়েশ্চেন আসছে আমাদের রিডিং এ, সেটার উপরে। যদি আমাদের হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং এসে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে প্যাসেজটা আগে পড়তে হয় হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে। আর যদি অন্য টাইপ অফ কোয়েশ্চেন থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি আগে কোয়েশ্চেন পড়ে কিওয়ার্ড মার্ক করে এরপরে প্যাসেজে মুভ করতে পারেন। এখন আপনার যদি মনে হয় যে না, আমার কিওয়ার্ড মার্ক করে কোনো লাভ হচ্ছে না, আমি আগে প্যাসেজ পড়তে চাই, আপনি সেটাও করতে পারেন। অ্যাকচুয়ালি what you need to do is you really need to play around with your strategies. আপনার দেখতে হবে যে কোন স্ট্র্যাটেজিটা আপনার জন্য বেস্ট কাজ করে। কারণ আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি বলবো, সেটা হয়তো আপনার কাজে নাও লাগতে পারে। আপনার নিজের জন্য নিজে একটা স্ট্র্যাটেজি ইনভেন্ট করেন, ঠিক আছে? তাহলে আই গেস আপনার জন্য ভালো হবে। অলরাইট, এবার আমরা একটু লাস্টে দুইটা কোয়েশ্চেন করে, আপনাদের আর যা যা কোয়েশ্চেন আছে একটু কমেন্টে করবেন, আমরা লাস্টে একটা টাচ আপ দিয়ে দিব আপনাদের কোয়েশ্চেনস এর আনসার দিয়ে। এবং রাইটিং এন্ড স্পিকিং, এই দুইটা নিয়ে কিন্তু দুইটা কোয়েশ্চেন একদম প্রথমে আসছিল, ওগুলা কিন্তু আমার মনে আছে, আমি ভুলে যাইনি এখনো। ওগুলা নিয়েও আমি আনসার করে দিব, ঠিক আছে? অলরাইট, 39, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ এরিকসনস রিসার্চ? আমরা প্রফেসর এরিকসনের কিন্তু পড়ছিলাম, রাইট? প্রফেসর এরিকসনের রিসার্চের রেজাল্টটা কি? এ, very gifted students do not need to work on improving memory skills. এই জায়গাটা কিন্তু কোনোভাবেই রাইট না, কারণ মেমোরি স্কিলসের কথা বলা হয়েছে যে মেমোরি টেকনিক্স আলাদা করে শেখানো যায় মানুষকে। এবং ওরা র্যান্ডম স্টুডেন্টদেরকে, যারা বেশি ট্যালেন্টেড না, স্কোর যত ভালো না, ওদেরকে যখন শিখাইছিল কিছু মেমোরি টেকনিক্স, তখন রিসার্চের স্টাডি অনুযায়ী রেজাল্টটা আসছিল কি, যে ওরা কনভেনশনালি যারা ট্যালেন্টেড তাদের থেকে কিন্তু ভালো রেজাল্ট করতেছিল। সো আমাদের অপশন এ কিন্তু বাদ। 39 এ এরপরে আমাদের বি, অপশন বি কি, বিং বর্ন উইথ আ স্পেশাল গিফট ইজ নট দি কি ফ্যাক্টর ইন বিকামিং এক্সপার্ট। ডাইরেক্টলি আনসার কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। আমরা যদি প্যারাগ্রাফে ফেরত যাই, তাহলে আমরা এখানে এরিকসনের ব্যাপারটা কিন্তু দেখে ফেলতে পারবো। এরিকসনের আমাদের যে প্যাসেজটা ছিল, সেটা কি বলছিল? এই যে প্রফেসর অ্যান্ডার্স এরিকসন, রাইট? He does not think unique and innate talents are at the heart of the performance. উনি বলছিল কি, ডেলিবারেট প্র্যাকটিস করতে হবে, 10,000 ঘন্টা অ্যাট লিস্ট সেই জিনিসের পিছনে কিন্তু দিতে হয়। তার মানে বিং বর্ন উইথ আ স্পেশাল গিফট ইজ নট দি কি ফ্যাক্টর ইন বিকামিং এক্সপার্ট। সো আমরা এটাকে আমাদের আনসার হিসেবে আপাতত ধরে রাখলাম। তারপরে বাকি দুটো অপশনস আমরা চেক করে ফেলবো, যাতে আমাদের জন্য একটু বেটার হয়। ইনক্লুডিং টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, কোনো ইনফরমেশন নাই, পুরো লাইন পড়ারও দরকার নেই। 10,000 hours of relevant and demanding work will create a genius. এইটা নিয়ে বলছিল যে 10,000 আওয়ার্স কিন্তু কোনো ম্যাজিক্যাল একটা আওয়ার না, বা ম্যাজিক্যাল একটা কাউন্ট না। কারণ বলছিল যে ইউজুয়ালি যারা জিনিয়াস, তারা এর থেকেও অনেক বেশি কমিট করে ওই জিনিসটার পিছনে, ঠিক আছে? সো আমরা এই অপশনটাকেও নিতে পারি না। পারফেক্ট অপশন হিসেবে আমাদের আনসার আমরা নিয়ে নিব অপশন বি কে। 39 এর আনসার ইজ অপশন বি। লাস্টে
40 লাস্ট কোয়েশ্চেন। এরপরে আপনাদের যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনের কিন্তু আমরা উত্তরে চলে যাব, ঠিক আছে? আপনাদের আর যা যা কোয়েশ্চেন আছে, মনে যা যা কোয়েশ্চেন আসে সবগুলো এখন একটু কমেন্টে করে ফেলেন, কারণ আমরা আর এই কোয়েশ্চেনটা সলভ করার পরেই কিন্তু আপনাদের আনসারতে চলে যাব। অলরাইট, এন্ড থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমাদের লাইভটা দেখতেছেন, কারণ এইসব এতক্ষণ ধরে একটা লাইভে বসে থাকা, বসে বসে দেখা, এই জিনিসে কিন্তু অনেক ধৈর্য লাগে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। এরপর 40 in the penultimate paragraph, penultimate মানে কি বলেন তো? penultimate is ending, last paragraph, ঠিক আছে? লাস্ট প্যারাগ্রাফে আমাদেরকে এন্ডিং আমি লিখে রাখলাম, অথবা লাস্ট প্যারাগ্রাফ। penultimate এর কথা কি বলতেছে? it is stated that the key to some deprived children's success is, আচ্ছা penultimate is, আমরা চলে যাই এদিকে, সরি আমাদের লাস্ট প্যারাগ্রাফ, এটা কি প্যারাগ্রাফ? ও না, হ্যাঁ ওটা আরেকটা প্যারাগ্রাফ। সো আমাদের পেনাল্টিমেট প্যারাগ্রাফ ইজ দিস, লাস্টের আগেরটা, ঠিক আছে? সো এখানে আমাদেরকে বলতেছে কি, একটা চিলড্রেন যে খুবই ডিপ্রাইভড একটা সিচুয়েশন থেকে আসছে, তার জন্য পারফেক্ট কোন জিনিসটা? একটু অপশনসে যদি আমরা যাই, তাহলে এখানে আমাদের চারটা অপশন আছে, দেখেন। আ রেগুলার অ্যান্ড নারিশিং ডায়েট অ্যাট হোম, ইট ইজ স্টেটেড দ্যাট কি টু সাম ডিপ্রাইভড চিলড্রেন সাকসেস। আমরা কিন্তু গাইডেন্স অ্যান্ড প্যারেন্টাল সাপোর্ট এই জিনিসটা নিয়ে এতক্ষণ ধরে পড়তেছিলাম, ঠিক আছে? সো আমরা একটু অপশনস গুলো দেখি। রেগুলার অ্যান্ড নারিশিং ডায়েট অ্যাট হোম, এটা নিয়ে আমাদের কথা বলা নেই। যেটা বলা আছে যে অনেক স্টুডেন্টরা মিল পায় স্কুলে আসার জন্য, ঠিক আছে? দ্য লাভিং সাপোর্ট অফ মোর দ্যান ওয়ান প্যারেন্ট, সিঙ্গেল প্যারেন্টের জন্য এই পয়েন্টটা কিন্তু আমাদের ইনভ্যালিডেট হয়ে যাচ্ছে, মোর দ্যান ওয়ান প্যারেন্ট। এরপরে a community which has well funded facilities for learning, খুবই ওয়েল ফান্ডেড, অনেক টাকা পয়সা ওয়ালা, ফ্যাসিলিটিস ওয়ালা একটা কমিউনিটি যেটা সাপোর্ট করতেছে, এটা রিলেটেড কোনো ইনফরমেশনই নাই। লাস্ট, দি গাইডেন্স অফ সামওয়ান হু রিকগনাইজেস দি বেনিফিটস অফ লার্নিং, এই জিনিসটাই, কারণ প্রত্যেকটা বাচ্চার ইন্টারভিউতেই কিন্তু এই জিনিসটা ফুটে উঠছিল, যে সেটা প্যারেন্ট হোক, ইমিডিয়েট কেউ হোক, এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ হোক, বা ওই বাচ্চার কমিউনিটির কেউ হোক, ওদের কথাই মেনশন করছে এই বাচ্চাগুলো যারা ওদের লার্নিং কে মূল্য দিচ্ছে, ওদের এই এন্টায়ার জার্নিকে ভ্যালিউ দিচ্ছে। সো আমাদের 40, কোয়েশ্চেন নাম্বার 40 এর আনসার ইজ ডি। সো দ্যাট মার্কস দি এন্ড অফ আওয়ার ক্যামব্রিজ 19 রিডিং টেস্ট 2 প্যাসেজ 3, ঠিক আছে? সো চলেন আমরা একটু আপনাদের কোয়েশ্চেন্স গুলো দেখে নিই। আপনাদের আর যা যা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নেরই আমরা উত্তর দিয়ে ফেলবো। সো প্রথমে আমাদের একটা প্রশ্ন আসছিল, সেটা ছিল স্পিকিং নিয়ে, যে স্পিকিং কিভাবে করব বুঝি না। স্পিকিং এর জন্য অ্যাকচুয়ালি স্পিকিং এর পার্টিকুলার একটা স্ট্রাকচার ফলো করে আগাইলে বেটার হয়, ঠিক আছে? কারণ আমরা যদি আনসার আমাদেরকে যে কোয়েশ্চেনটা দিবে সেই কোয়েশ্চেন অনুযায়ী আমরা যদি আনসার ভুগি চুগি যা ইচ্ছা বলতে থাকি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? যেটা করতে হবে যে কোয়েশ্চেনের সাথে আপনার আনসারটা স্ট্রাকচার্ড থাকতে হবে, রেলেভেন্ট থাকতে হবে, এবং অবশ্যই সেটাকে গিভেন টাইম ফ্রেমের মধ্যেই উত্তরটা দিতে হবে। এটার জন্য আপনি আমাদের প্রিভিয়াস যে স্পিকিং ক্লাসেস হয়েছে সেগুলো কিন্তু দেখতে পারেন। স্পিকিং এর উপরে লাইভও আমার ক্লাসই রয়েছে, এই পেজের মধ্যেই কিন্তু আমি স্পিকিং এর উপরেও ক্লাস নিয়েছিলাম, ওইটা একটু স্ক্রোল ডাউন করলেই আপনি পেয়ে যাবেন। সো আপনি যদি স্পিকিং এর স্ট্রাকচারটা আরো ভালো করে বুঝতে চান তাহলে একটু ওই লাইভগুলো দেখলেই আই গেস আপনার জন্য বেটার হয়ে যাবে। আরো ইন্টেনসিভ কেয়ারের জন্য অবশ্যই আমাদের কোর্সে আপনি চেক করতে পারেন কোর্সেসগুলা। এরপর আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা ছিল রাইটিং নিয়ে। রাইটিং এ অনেক প্রবলেম হয়, সাপোর্টিং আইডিয়া কিভাবে দিব বুঝি না। সাপোর্টিং আইডিয়ার মেইন কাহিনী কি যদি ভাইয়া আমি আপনাকে বলি বা আপনাদেরকে বলি, সেটা হলো যে সাপোর্টিং আইডিয়া সবসময় সাপোর্ট করে ঠিক আগের স্টেটমেন্টটাকে বা পুরা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটাকে, ঠিক আছে? আমরা যারা অলরেডি আপনারা ক্লাস করছেন বা করেছেন তারা সবাই টপিক সেন্টেন্স নিয়ে জানেন, যারা জানেন না, একটা প্যারাগ্রাফের এন্টায়ার আইডিয়াটা টপিক সেন্টেন্সের মধ্যে মেনশনড থাকে, ঠিক আছে? টপিক সেন্টেন্সে একটা প্যারাগ্রাফের ধরেন কি বলা যায়, লাইট বেয়ারার টাইপের, ক্যাপ্টেন টাইপের, যে এই সেন্টেন্সটা পড়ে বোঝা যাবে যে এই পুরো প্যারাগ্রাফটা কি নিয়ে কথা বলবে, ঠিক আছে? সো ওই টপিক সেন্টেন্সটারই সাপোর্ট হিসেবে কিন্তু আপনি সাপোর্টিং ডিটেলস দেন। এখন সাপোর্টিং ডিটেলস হিসেবে আপনি ওই আগের লাইনের একটা এক্সপ্লেনেশন দিতে পারেন, ওইটা রিলেটেড একটা এক্সাম্পল দিতে পারেন,
ওই এক্সাম্পল ছাড়াও আপনি কি দিতে পারেন, ওইটা রিলেটেড একটা এক্সট্রা ইনফরমেশনও শেয়ার করতে পারেন। অ্যান্ড ইউ অলওয়েজ হ্যাভ দি স্কোপ টু প্রেজেন্ট সাম রিলেভেন্ট অ্যানেকডোটস। ঠিক আছে, অ্যানেকডোটস যেটা সেটা কি, যে রিলেটেড কোনো গল্প কিন্তু আপনি প্রেজেন্ট করতে পারেন। যেহেতু আপনি প্রশ্নটা বলছেন তার মানে ডেফিনেটলি সেটা আমাদের রাইটিং টাস্ক 2 এ চলে যাচ্ছে। রাইটিং টাস্ক 2 এ আপনি কিন্তু চাইলে এরকম সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিছু অ্যানেকডোটসও দিতে পারেন। রাইটিং টাস্ক 2 এর আপনি পুরা ক্লাসটা করলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা স্ট্রাকচার বাই স্ট্রাকচার এক লাইন করে আগায় পুরো জিনিসটা করে দিই। আচ্ছা, এরপর আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা ছিল কি যে স্পিকিং আমি কিভাবে প্র্যাকটিস করব। সো স্পিকিং কিভাবে প্র্যাকটিস করবেন, এটার মেইন কাহিনী হলো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্রতিদিন প্র্যাকটিস করবেন। অ্যাটলিস্ট নিজের জন্য 1.5 ঘন্টা টাইম আপনি আলাদা করে রাখবেন, যে এই 1.5 ঘন্টা আমি কোনো ডান না বাম না শুধু স্পিকিং প্র্যাকটিস করব। নিজের জন্য কয়েকটা টপিক বের করে ফেলেন। আপনি ক্যামব্রিজের স্পিকিং আমাদের যে টেস্টগুলো আছে ওগুলোও করতে পারেন, বা অনলাইনে আপনি কোনো স্পিকিং টপিক খুঁজে সেটাও করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই আইএলস ফরম্যাটের হইতে হবে। ঠিক আছে, ওইটা দিয়ে এরপরে আপনি পুরা 1.5 ঘন্টা কোনো কিছু না দেখে, কোনো চ্যাট জিপিটি কোনো কিছুর হেল্প না নিয়ে আপনি নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করেন। ওটা করলে যেটা হবে যে আপনার আস্তে আস্তে ফ্লুয়েন্সিটা কিন্তু চলে আসবে। ফ্লুয়েন্সি অ্যান্ড কনফিডেন্স এই দুটো কিন্তু খুবই বড় একটা রোল প্লে করে। লাস্টের আমাদের কিছু কমেন্টস এসেছে, আপুর লাইভ ক্লাস এভরিডে চাই। আমি চেষ্টা করব আমি প্রতিদিনই থাকার, অবশ্যই। দ্যাট মিনস আ লট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল দি লাভ, বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি ওভারওয়েলমিং যে আপনারা এত পছন্দ করতেছেন। ফারিহা লিখেছেন, আপু স্পিকিং নিয়ে একটা লাইভ ক্লাস হলে ভালো হতো। আচ্ছা ফারিহা, আমাদের স্পিকিং নিয়ে কিন্তু লাইভ ক্লাস অলরেডি হয়েছে, 2টা ক্লাস হয়েছে। আপনি একটু স্ক্রল ডাউন করলে এই পেজেই খুঁজে পাবেন, ক্লাসগুলো আমিই নিছিলাম। ঠিক আছে, আপুর ক্লাসের জন্য পুরো উইক ওয়েট করি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা কিন্তু আমাদের একদম সময় মতন ঠিক 8:30টাও বাজে, আমাদের সময়ও শেষ। সো আপনাদের যেহেতু আর কোনো কোয়েশ্চেন নাই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো লাইভ ক্লাসে নতুন একটা মডিউল নিয়ে। টিল দেন আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।